পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন ও বিদ্যালয় শিক্ষা বিভাগের পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে বাংলা শিক্ষা ক্লাসরুম 2024-এ সবাইকে স্বাগত। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা ভূগোলের নবম শ্রেণীর তৃতীয় অধ্যায় ভূপৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয় এই বিষয়টি আলোচনা করব। আমি ডক্টর অপর্ণা বেরা, বোরাল ঋষি রাজনারায়ণ গার্লস হাই স্কুলের ভূগোলের সহশিক্ষিকা। আজকে আমরা এই বিষয়টি ভূগোলের এক রকমের ব্যাকরণ বলা যেতে পারে, একটা মূলগত ধারণা। এটা হয়তো অনেকের কাছে সহজ বা কঠিন লাগতে পারে, কিন্তু প্রকৃতি বিজ্ঞান হিসাবে ভূগোলে আমরা যদি এইভাবে ভাবি যে যা কিছু আমরা আশেপাশে দেখি বা জেনে বা না জেনে আমরা সেটার ব্যবহার বা প্রয়োগও দেখি, সেটার ব্যাখ্যাটাই আমাদের যদি একটু ধৈর্য মনোযোগ দিয়ে শুনি বুঝি, তাহলে কিন্তু এর থেকে সহজ এবং এর থেকে ইন্টারেস্টিং বিষয় আর কোনো নেই। আমরা প্রথমেই কতগুলো তোমাদের অভিজ্ঞতার মধ্যে থেকে ঘটনা বলে শুরু করি। যে আজকে ধরো তারিখটা বা এখন সময়টা, আজকে 28শে মার্চ 2024 দুপুর 2টো বাজে। এই সময়টা কি সারা পৃথিবীতেই একই, বা এই যে তারিখটা সারা পৃথিবীতেই চলছে? তোমরা হয়তো কেউ কেউ জানো যে না, সময় অনুসারে বা স্থান পরিবর্তন হলে দুটোই পাল্টে যায়। কিভাবে পাল্টায়, কোথা থেকে, আজকের তারিখটা কোথা থেকে শুরু হলো বা কোথায় গিয়ে শেষ হবে, পরের দিনটা কখন শুরু হবে, এই বিষয়গুলোর মতো ইন্টারেস্টিং আর কিছু আছে কি? এই বিষয়গুলো বোঝার জন্যই আজকের আলোচনাটা। ধরো কোনো একজন আজকে সকাল 6টায় কলকাতা শহর থেকে প্লেনে করে রওনা হলেন উত্তর আমেরিকার পূর্ব উপকূলের কোনো শহরে পৌঁছানোর জন্য। তার যাত্রাটা হলো 11-12 ঘন্টার। তিনি গিয়ে পৌঁছে অবাক হয়ে দেখলেন যে তিনি আজকের তারিখেই সকাল 6টা, 7টা বা 8টার কাছাকাছি কোনো সময় পৌঁছেছেন। তাহলে তার যে যাত্রাপথের 11-12 ঘন্টা সময় লাগলো, সেটা কোথায় গেল? মজার বিষয় না? সেটা কি উড়ে গেল? তো এই বিষয়টা কিভাবে হচ্ছে সেটাই বোঝার জন্য প্রথমে দেখে নাও যে আমাদের অবস্থানটা বা তুমি কোথায় আছো, তোমার শহরটাই গোটা পৃথিবীতে কোথায় রয়েছে, সেটা আমরা নির্ণয় করাটা এত সহজ নয়। কেন? কারণ পৃথিবী গোলাকার। যে কোনো গলীয় তলের ওপর যদি একটা বিন্দুকে আমাদের এই শহরটা ভাবি, তাহলে এই বিন্দুটা ঠিক কোথায় রয়েছে? এটা উপর, নিচে, ডান দিক, বাঁ দিক, না মাঝখানে, কোথায় রয়েছে? সেটা কিন্তু অবস্থান পাল্টে দিলেই পরিবর্তন হয়ে যায়। ফলে পৃথিবী যেহেতু নিজের চারিদিকে ঘুরছে, এরকম ঘূর্ণায়মান কোনো গোলকের উপর কোনো বিন্দুর অবস্থান সহজেই নির্ণয় করা কিন্তু একটু জটিল। তো সেই বিষয়টা আজকে আমরা দেখে নিই মনিটরে। আমরা নির্দিষ্ট করে কোথায় আছি সেটা যথেষ্ট মুশকিল বোঝা, কারণ গোলাকার পৃথিবীর মধ্যে সেটার কোনো নির্দিষ্ট করে ওপর নিচ, ডান দিক, বাঁ দিক হয় না। কিন্তু রোজকার জীবন চালানোর জন্য একটা কিছুতে ব্যবস্থা থাকতে হবে। সেটাই ধরো জিপিএস। তোমরা এটার ব্যবহার যখন কোথাও পৌঁছতে যাও, সেখানে গাড়িতে ন্যাভিগেশন সিস্টেম চালু করা থাকে, বা তোমার ফোনে ম্যাপিং রয়েছে, বা স্যাটেলাইট রিসিভার রয়েছে, জিপিএস রিসিভার রয়েছে, তাহলে সেখানেও তুমি কিন্তু তোমার লাইভ লোকেশন পাঠাতে পারো, বা তোমার যে কাউকে সেইভাবে সেটা ফলো করে তোমার কাছে পৌঁছতে পারে। এটা কি হয়, কিভাবে কাজ করে? এটা হলো একটা উপগ্রহ নিয়ন্ত্রিত ব্যবস্থা। পৃথিবীতে 24টা স্যাটেলাইট প্রদক্ষিণরত অবস্থায় তারা সিগন্যাল পাঠাচ্ছে, এবং সেটার মাধ্যমে যে কোনো জায়গার যে কোনো মানুষের অবস্থান বা যে কোনো জায়গার নিজস্ব যে ওয়ার্ল্ড অ্যাড্রেস, সেটা কিন্তু সবসময় পাওয়া যেতে পারে। এই পদ্ধতিটার নাম হচ্ছে ট্রাইল্যাটারেশন পদ্ধতি, যেখানে 2টি বা 3টি স্যাটেলাইট থেকে একসাথে গ্রাউন্ড সিগন্যাল পাঠিয়ে সেখান থেকে সহজেই সেগুলোকে মার্চ করিয়ে দেখা যায় এবং বোঝা যায় যে নির্দিষ্ট করে লোকেশনটা বলে দেওয়া যায়। তো এই বিষয়টা করতে গেলে দুরকম পদ্ধতি, আমরা যদি খাতায় কলমে ভাবি তাহলে কিন্তু দুরকম পদ্ধতি রয়েছে। যে কোনো একটা বিন্দুর অবস্থান কোনো কিছু সাপেক্ষে বুঝতে হয়। যদি আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট ভাবি আর আরেকটি হচ্ছে পোলার কোঅর্ডিনেট, এই দুরকম ক্ষেত্রে আমরা গ্রাফ পেপার, তোমাদের পরিচিত বিষয় একটা, গ্রাফ পেপারের যদি ধারণাটা ভাবো, তাহলে কিন্তু খুব সহজেই সেখানে এক্স এবং ওয়াই অ্যাক্সিসের মাধ্যমে যে কোনো নির্দিষ্ট বিন্দুকে সহজেই বোঝানো যায় যে সেটি ঠিক কোথায় অবস্থিত। এক্ষেত্রে দেখো, এক্স অ্যাক্সিস বরাবর যদি 10 ঘর যাওয়া হয় এবং ওয়াই বরাবর 7 ঘর গেলে আমরা এই নির্দিষ্ট বিন্দুটির
অবস্থান পাচ্ছি। একইভাবে ঋণাত্মক দিকেও এটি সম্ভব। তো এইভাবে আমরা এবার দেখে নেব যে মানচিত্রের ক্ষেত্রে, পৃথিবীর আসল ম্যাপের ক্ষেত্রে কিভাবে এই কোঅর্ডিনেট সিস্টেমটা কাজ করছে। এক্ষেত্রে একটি এক্স এবং ওয়াই দরকার হচ্ছে, এবং এর মাধ্যমে আমরা অসংখ্য প্রতি 1 ডিগ্রি অন্তর অন্তর এইভাবে কতগুলো কাল্পনিক রেখা কল্পনা করা হয়েছে, যেটি উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত উলম্ব দিকে পৃথিবীকে বেষ্টন করে রয়েছে। এই রেখাগুলোকে পৃথিবীতে তো কোথাও দাগ কেটে দেওয়া নেই, এগুলো সবই কাল্পনিক রেখা। এই রেখাগুলোকে বলা হচ্ছে দ্রাঘিমা রেখা। আর এগুলো কিভাবে তৈরি হচ্ছে না, কৌণিক মান অনুসারে সেটাকে আমরা বলবো দ্রাঘিমা। কোনো নির্দিষ্ট স্থান থেকে যদি পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যে রেখা কল্পনা করা হবে, সেই রেখাটি পৃথিবীর নিরক্ষীয় তলে মূলমধ্য রেখার সঙ্গে যে কোণটি তৈরি করে, সেটি হলো সেই স্থানের দ্রাঘিমা। একইভাবে অক্ষরেখার ক্ষেত্রেও পৃথিবীতে এক্স অক্ষের সমান্তরালভাবে যদি ভাবো, তাহলে উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত পূর্ব পশ্চিমে বেষ্টন করে রয়েছে যে সমান্তরাল রেখাগুলো, সেগুলোকে বলা হচ্ছে অক্ষরেখা। এবং অক্ষরেখার ক্ষেত্রে একইভাবে যে কোনো জায়গা থেকে সেই যদি পৃথিবীর কেন্দ্র পর্যন্ত কোনো কোণকে কল্পনা করা হয়, তাহলে নিরক্ষীয় তলে নিরক্ষরেখার সঙ্গে যে কোণ তৈরি করবে, সেটি হলো সেই স্থানের অক্ষাংশ। এইভাবে এই অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা দুটোকে একসাথে মার্জ করে দিলে কি হয়, যে আমাদের ঠিক ওই গ্রাফ পেপারের মতো একটা গ্রিড সিস্টেম তৈরি হয়, যেটাকে ভূজালক বলা হয়। এবং এক্ষেত্রে আমরা মানচিত্রে সেটাকে কিভাবে দেখি, এইভাবে পৃথিবীর ক্ষেত্রে তাহলে এক্স এবং ওয়াই অ্যাক্সিস দরকার। তো সেটা তাহলে কি, তোমরা জানো যে এক্স অ্যাক্সিস হচ্ছে আমাদের নিরক্ষরেখা। এই পৃথিবীর মাঝখান দিয়ে গিয়ে এটি পৃথিবীকে উত্তর এবং দক্ষিণ গোলার্ধে সমান দুভাগে ভাগ করেছে। তো এই হলো আমাদের এক্স অ্যাক্সিস। এবং ওয়াই অ্যাক্সিসটা আমরা দেখে নিই যে এটি হলো মূল মধ্যরেখা, যেটি লন্ডন শহরের গ্রিনিচ মানমন্দিরের উপর দিয়ে কল্পনা করা হয়েছে। তো এইভাবে এক্স এবং ওয়াই অ্যাক্সিস নির্দিষ্ট করার পর আমরা আগেই যেটা দেখলাম, যে ভৌগোলিক যে জালক গ্র্যাটিকিউলস, সেগুলোকে কল্পনা করার পরে যেটা দাঁড়ায় যে কোনো বিন্দুর অবস্থান খুব সহজ করে নির্দিষ্টভাবে পৃথিবীর ওপর দেখা যায় বা বোঝা যায়। এইভাবে আমরা পৃথিবীতে 0 ডিগ্রি থেকে শুরু করে, অর্থাৎ মূল মধ্যরেখা থেকে শুরু করে অপরদিকে 180 এবং আরেক গোলার্ধে আরও 180, মোট আমরা 360টি দ্রাঘিমা রেখা কল্পনা করি। আর একইভাবে নিরক্ষরেখা থেকে শুরু করে উত্তর মেরু পর্যন্ত 90টি এবং দক্ষিণ মেরু পর্যন্ত 90টি, মোট 179টি অক্ষরেখা কল্পনা করি। সব মিলিয়ে যেটা দাঁড়ালো সেটা হলো, নিরক্ষরেখার ওপরের অর্ধাংশটাকে আমরা কিভাবে বলবো, যে সেটি হচ্ছে উত্তর অক্ষাংশ, এবং দক্ষিণের অংশটাকে বলবো দক্ষিণ অক্ষাংশ। তেমনি একইভাবে পূর্ব দিকের অংশটাকে আমরা বলবো পূর্ব দ্রাঘিমার, এবং পশ্চিমের অংশটাকে বলবো পশ্চিম দ্রাঘিমা। এইভাবে দেখা যাক একটা উদাহরণস্বরূপ, যে এই যে জায়গাটি, সেটির অক্ষাংশ এবং দ্রাঘিমা নির্দিষ্ট করে দেখানো যেতে পারে। এইভাবে পৃথিবীতে যে কোনো জায়গার অক্ষাংশ এবং দ্রাঘিমা নির্দিষ্ট করে বোঝানো যাওয়াটা সম্ভব। এবার এতক্ষণ যে আলোচনাটা হলো, সেটা সহজে মনে রাখার জন্য কতগুলো সাধারণ রোজকার আমাদের হাতের সামনে থাকা জিনিসগুলোকে রিজেম্বলস করতে পারো। যে এই যে একটি লেবুর যে কোয়াগুলো, সেগুলো দেখো আমাদের কতটা দ্রাঘিমা রেখার মতো। এবার ধরো একটি পেঁয়াজকে মাঝখান থেকে ভাগ করলে আমরা এই যে নিরক্ষীয় তল পাচ্ছি, সেটা যেমন, তেমনি তোমরা জানো যে পেঁয়াজের মধ্যে অসংখ্য গোল গোল রিংয়ের মতো দেখা যায়। তো সেগুলোকেও তোমরা অক্ষরেখার মতো করে ভেবে নিতে পারো। তো যাতে গুলিয়ে না যায় যে কোনগুলো দ্রাঘিমা রেখা কোনগুলো অক্ষরেখা, তার জন্য এই দুটো পরিচিত বিষয়কে মাথায় রেখে দেওয়া যেতে পারে। এবার আমরা পরবর্তী বিষয়টায় যাই, যে এই অক্ষরেখা দ্রাঘিমা রেখা তো বুঝলাম,
এবার এগুলোর গুরুত্ব কি? গুরুত্ব তো প্রচুর আছে। অবস্থান নির্ণয় ছাড়াও অক্ষরেখার আরেকটি প্রধান বিষয় হচ্ছে যে পৃথিবীতে কোনো জায়গা তার অক্ষাংশ অনুযায়ী সেই জায়গার কিন্তু জলবায়ু নির্ধারিত হয়। তার কারণ কি? যে সেই জলবায়ুর যে প্রধান বৈশিষ্ট্য সেই অনুযায়ী পৃথিবীকে আমরা তাপমণ্ডলে ভাগ করে থাকি, ভাগ করে আলোচনা করি বোঝার সুবিধার্থে। যেহেতু নিরক্ষীয় অঞ্চলটা এমনভাবে পৃথিবীর যে 23.5 ডিগ্রি অক্ষের যে হেলানো অবস্থান, সে কারণে নিরক্ষীয় অঞ্চলটায় দেখা যায় যে সারা বছরই সূর্যের সরাসরি রশ্মিটা পড়ছে এবং এই অঞ্চলটা সবচেয়ে বেশি গরম হচ্ছে। তাই এইটিকে বলা হচ্ছে উষ্ণমণ্ডল, অর্থাৎ 0 ডিগ্রি থেকে 23.5 ডিগ্রি উত্তর এবং 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত। তার পরবর্তীতে আমরা মেরু অঞ্চলটাকেও কিন্তু যেহেতু সব থেকে তির্যকভাবে সূর্যরশ্মি পড়ে, তাই সেই দুটো অঞ্চলে সব থেকে বেশি ঠান্ডার প্রবণতা, তাই সেই দুটো অঞ্চলকে বলা হচ্ছে, অর্থাৎ 66.5 ডিগ্রি উত্তর থেকে 90 ডিগ্রি উত্তর পর্যন্ত এবং দক্ষিণ গোলার্ধে 66.5 ডিগ্রি দক্ষিণ থেকে 90 ডিগ্রি দক্ষিণ পর্যন্ত যে অংশটা, এই অংশটাকে বলা হচ্ছে হিমমণ্ডল। এবং এই হিমমণ্ডল এবং উষ্ণমণ্ডলের মাঝামাঝি যে দুটো জায়গা, সেই অংশটাকে বলা হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডল, কারণ সেই দুটো অংশে কি হচ্ছে যে ততটা উষ্ণ নয়, ততটা শীতল নয়। এবার আরেকটা বিষয় আমরা দেখে নিই যে মহাবৃত্ত। মহাবৃত্ত বিষয়টা কি? মহাবৃত্ত তোমরা জানো যে নিরক্ষরেখা সমস্ত অক্ষরেখাগুলোর মধ্যে সব থেকে বড় পরিধিতে, কারণ এটা পৃথিবীর ঠিক মাঝ বরাবর রয়েছে। তো এই যে নিরক্ষরেখা, সেটি যেমন তাকে যেহেতু বড়, তার পরিধি সবচেয়ে বেশি, তাকে যেমন মহাবৃত্ত সহজ কথায় বলা হয়, কিন্তু আসল বিষয়টা হচ্ছে যে মহাবৃত্ত সেইগুলোই, সমস্ত বৃত্তরেখা কিন্তু মহাবৃত্ত নয়। অর্থাৎ নিরক্ষরেখা ছাড়াও তো একাধিক অক্ষরেখা রয়েছে, সেই সবগুলো কিন্তু মহাবৃত্ত নয়। তার কারণ কি? যে বৃত্তরেখা পৃথিবীকে সমান দুভাগে ভাগ করবে এবং তার কেন্দ্র আর পৃথিবীর কেন্দ্র এক হতে হবে, এই হলো মহাবৃত্ত। সেক্ষেত্রে কি কি হতে পারে? যে নিরক্ষরেখার সাথে সাথে দেখো এই যে মূলমধ্য রেখা এবং তার ঠিক উল্টো দিকে এই 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা, সেই দুটোকে যদি আমরা একসঙ্গে ভাবি, এইভাবে যদি দুটোকে একসঙ্গে দেখি, তাহলে এই দিক থেকে এই দিক পর্যন্ত এই যে একটা পূর্ণবৃত্ত তৈরি করছে, সেটা হলো মহাবৃত্ত। এরকম ভাবে প্রতিটি দ্রাঘিমা রেখা এবং তার বিপরীত দ্রাঘিমা একসাথে কিন্তু মহাবৃত্ত তৈরি করছে। এক্ষেত্রে একটি খুব মজার বিষয় হচ্ছে যে দেখো তোমরা নিচে যে মানচিত্র রয়েছে পৃথিবীর, তাতে দেখো একটি বক্ররেখা দেখানো হয়েছে এবং একটি সমান, বেশি যেটা আমাদের সহজে সমান রেখা বলে মনে হচ্ছে। যদি এই জায়গা থেকে এই জায়গায় যাওয়া দরকার হয়, তাহলে ধরো কোনো বিমান, সেটা কোন রাস্তা নেবে? কোন রাস্তাটা ছোট সেটাই তো নেবে। কিন্তু এই মহাবৃত্তের পথগুলো, এই যে রেড মার্কিং যেটা রয়েছে, সেটা হচ্ছে মহাবৃত্তের পথ বা যে একটা গ্রেট সার্কেল সেটাকে ফলো করছে। ফলে আপাতভাবে এই পথটাকে অনেক বেশি বড় বলে মনে হলেও আসলে কিন্তু এই পথটাই পৃথিবীর দুটি জায়গার মধ্যে সব থেকে কম দূরত্ব নির্দেশ করছে। অর্থাৎ মহাবৃত্তকে অনুসরণ করে যে কোনো দুটি জায়গায় পৌঁছলে সব থেকে কম পথ অতিক্রম করে পৌঁছানো যাবে। সেই জন্যই কিন্তু আমাদের বিমান চলাচল বা ফ্লাইট রুটগুলো সবসময় এই গ্রেট সার্কেল রুটগুলোকে ফলো করে, কারণ মহাবৃত্তের যে মানে পথ, সেটার বক্রতা সব থেকে কম অন্যান্য অংশের তুলনায়। এরপর আমরা দেখে নিই আরেকটি বিষয়, সেটি হলো প্রতিপাদ্য স্থান। প্রতিপাদ্য স্থানের যে বিষয়টি, সেটি হচ্ছে ধরো পৃথিবীর মধ্যে যে কোনো স্থান, সেই স্থান থেকে যদি কাল্পনিকভাবে আমরা কোনো একটি শলাকার মতো জিনিসকে পাস করিয়ে দিই, তাহলে সেটি পৃথিবীর কেন্দ্রকে ভেদ করে ঠিক অপর প্রান্তে যেখানটায় যে জায়গাটায় সেই ভূপৃষ্ঠকে স্পর্শ করবে, এই জায়গাটি এবং সেই জায়গাটি হলো এক পরস্পরের প্রতিপাদ্য স্থান। এখন প্রতিপাদ্য স্থানের মধ্যে কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। এক হচ্ছে, যদি প্রতিপাদ্য স্থানের অক্ষাংশ ভাবি, তাহলে অবশ্যই কোনো স্থানটি যদি উত্তর গোলার্ধে হয়, তাহলে এবং অক্ষাংশ যদি ধরো 23 ডিগ্রি ধরলাম, 23 ডিগ্রি উত্তর হয়, তাহলে তার প্রতিপাদ্য স্থান হবে সরাসরি দক্ষিণ গোলার্ধে, কিন্তু অক্ষাংশটা একই থাকবে। এবার
যদি দ্রাঘিমা ভাবি তাহলে দ্রাঘিমার ক্ষেত্রে কিন্তু কোনো স্থান এবং তার প্রতিপাদ্য স্থানের মধ্যে পার্থক্যটা হয় সবসময় 180 ডিগ্রি। এই যে উপরের অংশটা দেখানো হচ্ছে, সেখানে দেখানো হচ্ছে যে উত্তর আমেরিকার কোনো একটি স্থানের প্রতিপাদ্য স্থান কোথায় হবে, এবং নিচে এই যে মানচিত্রটি, পৃথিবীর মানচিত্র আমরা দেখতে পাচ্ছি, সেখানে কাল্পনিকভাবে দেখানো হচ্ছে যে যদি আমরা পৃথিবীর ম্যাপকে ঠিক তার প্রতিপাদ্য স্থানগুলোকেও যদি সুপার ইম্পোজ করা হয়, তাহলে কিন্তু এইরকমভাবে আমরা দেখতে পাচ্ছি। দেখো, ভারত রয়েছে কোথায়? এই জায়গাটায়, অর্থাৎ দক্ষিণ আমেরিকার চিলির কাছাকাছি যে সমুদ্র, সেখানে কোন একটা জায়গায় তার প্রতিপাদ্য স্থান আসছে। এইভাবে প্রতিটা ক্ষেত্রেই দেখো যে কোনটা কার প্রতিপাদ্য স্থান এই মানচিত্রে কাল্পনিকভাবেই সেটা দেখানো হচ্ছে, সুপার ইম্পোজ করে দেখানো হয়েছে। এর পরবর্তী আলোচনায় আমরা দেখে নিই যে সময়, স্থানীয় সময় এবং প্রমাণ সময় ব্যাপারটা কি। স্থানীয় সময় যদি আমরা দেখি, তাহলে পৃথিবীর সর্বত্র কিন্তু এই যে আলোচনাটা দিয়ে আমরা শুরু করেছিলাম, যে সর্বত্র কি এই কলকাতায় এখন যে সময়টা, সেটা পৃথিবীর সর্বত্র চলছে, তা কিন্তু নয়। পৃথিবীর এক এক জায়গায় এক এক রকমের সময় চলছে। এই সময়টাকে কি বলা হচ্ছে? যে পৃথিবী সূর্যের সামনে নিজ অক্ষের উপর আবর্তন করতে করতে যখন যে স্থানটা সূর্যের ঠিক সামনে আসে, তখন সেখানে মধ্যাহ্ন হয়, সরাসরি লম্বরশ্মি পড়ে এবং সেখানে মধ্যাহ্ন হয়। এই বিষয়টা তোমরা কিন্তু সহজ একটা পরীক্ষার মাধ্যমেও করে দেখতে পারো, যে এইরকম ভাবে কোনো একটি দণ্ডকে যদি তোমাদের মানে কোনো একটা খোলা জায়গায় দাঁড় করিয়ে রাখাও, সেরকম একটা ব্যবস্থা তৈরি করে নাও, তাহলে দেখবে যে সকাল থেকে একদম সন্ধে পর্যন্ত কখন সেই দণ্ডটির ছায়ার দৈর্ঘ্যটা সব থেকে কম হয়। ঠিক দুপুর 12টার সময় দেখবে যে হয় ছায়া নেই, না হলে খুব সামান্য। তো সেই সময়টাকেই যে কোনো জায়গার তুমি নিজেও বুঝতে পারবে যে কোন সময়টা তোমার সেই জায়গার স্থানীয় সময় হিসাবে ঠিক দুপুর 12টা। সেই সময় দুপুর 12টা বাজলো এবং সেই অনুযায়ী তার আগের সময়টাকে আমরা এইভাবে সকাল থেকে দুপুর হয়ে বিকেল হয়ে সন্ধে হলো, এইভাবে যে স্থানীয় সময় মানে যে সময়টা নির্ধারণ করা হয়, সেটি হলো কোনো জায়গার স্থানীয় সময়। এবার আরেকটি বিষয় আছে, যে তাহলে তো ভারতেরও বিভিন্ন জায়গার স্থানীয় সময় আলাদা আলাদা, কারণ ভারতের বিভিন্ন শহরগুলোর নাম তোমরা ভাবতে পারো বা যে কোনো জায়গার নাম ভাবতে পারো, সেগুলো কিন্তু পরস্পরের পূর্ব পশ্চিমে উত্তরে দক্ষিণে গোটা ভারত জুড়েই ছড়িয়ে রয়েছে। তাহলে সেই প্রত্যেকটা শহরের কি সময় আলাদা হবে? যদি আলাদা হয়, স্থানীয় সময় নিশ্চয়ই আলাদা। তাহলে যে এমন কিছু কাজকর্ম, ধরো ট্রেন চলাচল, বিমান চলাচল, সেগুলো বা সংবাদ মাধ্যমের যে কাজকর্মগুলো, যেগুলো কিনা একটা গোটা দেশের জন্য একসাথে একই সময় হওয়া প্রয়োজন, যে কোনো প্রশাসনিক বা প্রতিরক্ষার ক্ষেত্রেও সেটা খুবই দরকার পড়ে, প্রয়োজনীয় হয় যে এক এক জায়গায় এক এক রকম সময় চললে তাহলে কোন সময় অনুযায়ী এই কাজগুলো করা হবে। তো সেই জন্য ভারতের ক্ষেত্রে একটি নির্দিষ্ট দ্রাঘিমা রেখার স্থানীয় সময়কে ধরা হয়েছে পুরো ভারতের জন্য, তাকে বলা হয় প্রমাণ সময়। সেটি হলো IST, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। কেন ধরা হয়েছে? এখন এই যে দ্রাঘিমা রেখাটি, সেটি হলো 82 ডিগ্রি 30 মিনিট, যেটি এলাহাবাদ শহরের উপর দিয়ে গেছে। কেন এই রেখাটিকেই ধরা হলো, কেন অন্য কোনো দ্রাঘিমা রেখা নয়? কারণ হলো যে মোটামুটি মাঝখানে অবস্থিত, এবং এই প্রমাণ সময় ধরার ক্ষেত্রে একটি বিষয় আন্তর্জাতিকভাবে মানা হয়, যে সেটি যেন গ্রিনিচ সময়ের থেকে, যেটা আমরা একটু পরেই আলোচনা করব, অন্তত মানে আধ ঘন্টা বা 1 ঘন্টার তফাতে হয়, তার মাঝের কোনো ফ্র্যাকশন বা 15 মিনিট 10 মিনিট এরকম যেন না হয়। সেই জন্য দেখা গেল যে এলাহাবাদ শহরের এই দ্রাঘিমার স্থানীয় সময়কে সারা ভারতের জন্য প্রমাণ সময় ধরা হলে সেটা কিন্তু কি হচ্ছে, যে গ্রিনিচের সময় থেকে ঠিক পূর্ণ সংখ্যায় বেশি হচ্ছে। তো এই ক্ষেত্রে সমস্ত শহরের স্থানীয় সময় না ধরে আমরা ওই এলাহাবাদ শহরের স্থানীয় সময়কে সারা ভারতের জন্য প্রমাণ সময় হিসেবে ভাবছি। এরপর এটিকে যদি আমরা সারা পৃথিবীর ক্ষেত্রে কি হয় তাহলে দেখি, যে পৃথিবীর ক্ষেত্রে কিন্তু যে মূল মধ্য রেখা, অর্থাৎ সেই রেখার যে স্থানীয় সময়, সেটাকে বলা হয় GMT বা গ্রিনিচ মিন টাইম। এই গ্রিনিচ মিন টাইমে আরও যে সমস্ত মানে এই দ্রাঘিমা 0 ডিগ্রি মূল মধ্য রেখা বরাবর আরও যে দেশগুলো পড়ে, সেগুলোতেও কিন্তু এই সময়টা মানে তারা GMT অনুযায়ী চলে। কিন্তু এরপর একটা বিষয় আছে,
যে এই জিএমটির থেকে যত পূর্ব দিক অর্থাৎ গ্রিনিচ থেকে মূলমধ্য রেখা থেকে মধ্য দ্রাঘিমা রেখা থেকে যত পূর্ব দিকে যাওয়া যাবে তত সময় এগোতে থাকে, কারণ যেহেতু পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে তাই সময় পূর্ব দিকের দেশগুলোতে আগে সূর্যোদয় হয়, সে কারণে সময় এগিয়ে থাকে। আর পশ্চিম দিকের দেশগুলোতে অর্থাৎ পূর্ব দিকের দেশগুলো জিএমটি প্লাস টাইমে এবং পশ্চিম দিকের দেশগুলো জিএমটি মাইনাস টাইম ফলো করে। এক্ষেত্রে কতগুলো সমস্যা তৈরি হয়, যেমন যে এই যে প্রত্যেকটা ক্ষেত্রেই সময় পরিবর্তন হয়, সেক্ষেত্রে সেই সমস্যাটা মেটানোর জন্য যেমন একটা উদাহরণ হিসেবে এখানে দেখতে পারি যে এক্ষেত্রে দেখানো হচ্ছে যে গ্রিনিচের উপর যখন মধ্যাহ্ন হচ্ছে, যখন ঠিক দুপুর 12টা বাজছে, সেই সময় দেখো বিভিন্ন শহরের কিন্তু এক এক রকম সময় বা বিভিন্ন স্থানের সময়টা এক এক রকম। যত পূর্ব দিকে যাচ্ছে সময়টা ধীরে ধীরে বাড়তে থাকছে, বা যদি গ্রিনিচে দুপুর হয় তখন পূর্ব দিকের স্থানগুলোতে বিকেল হচ্ছে, বিকেল থেকে সন্ধে হচ্ছে। তাহলে এইভাবে ঠিক সময়ের হিসাবটা তাহলে কিভাবে পাল্টাচ্ছে, সেটা হচ্ছে পৃথিবী যেহেতু গোলক, কোনো গোলকের কৌণিক মান হচ্ছে 360 ডিগ্রি, এই 360 ডিগ্রি পৃথিবী ঘোরে নিজ অক্ষের চারিদিকে ঘুরতে সময় নেয় 24 ঘন্টা। এইভাবে যদি ঐকিক নিয়মে তোমরা অঙ্কটা কষে নাও তাহলে দেখতে পাবে যে 360 ডিগ্রি ঘুরতে 24 ঘন্টা লাগলে তাহলে কি হয় যে প্রতি 15 ডিগ্রি ঘুরতে সময় লাগে 1 ঘন্টা, এবং সেইভাবেই প্রতি 1 ডিগ্রি ঘুরতে সময় লাগে 4 মিনিট। এইভাবে পৃথিবীতে তাহলে প্রতি 1 ডিগ্রি অন্তর অন্তর সময় পাল্টে পাল্টে গেলে তাহলে কিভাবে সেই সময়টা নিয়ে কাজ চালানো যাবে, সেই জন্য একটি বিষয়ের অবতারণা করা হয়েছে, সেটি হলো টাইম জোন। এই টাইম জোনটা কি ব্যাপার, যে যেহেতু বললাম যে 15 ডিগ্রি অন্তর অন্তর 1 ঘন্টা করে সময় পাল্টে যায় বা 1 ঘন্টা সময় লাগে, সেই কারণে গোটা পৃথিবীকে এই 360 ডিগ্রিকে যদি আমরা 1 ঘন্টা করে করে ভাবি তাহলে প্রতি 15 ডিগ্রি অন্তর অন্তর এক একটা আমরা টাইম জোনকে পাবো, এবং এইভাবে 24টা টাইম জোন সারা পৃথিবীকে কভার করছে। এক্ষেত্রে কি হচ্ছে যে কোনো এক জায়গা থেকে ধরো রাত 12টার পর সকাল শুরু হচ্ছে, সকাল 6টা বাজে, আবার তারপরে দুপুর 12টা, সন্ধে 6টা হয়ে আবার রাত 12টা বাজলো। তাহলে এক্ষেত্রে কি হলো যে কোথা থেকে শুরু হচ্ছে কোথায় গিয়ে শেষ হচ্ছে সেই বিষয়টা কিন্তু পরিষ্কার হচ্ছে না, এবং এইভাবে এগোতে থাকলে দেখা যাবে যে পূর্ব দিকে সময় বাড়ছে, ফলে যোগ করতে করতে গেলে এবং পশ্চিম দিকে গেলে সময় বিয়োগ করতে করতে গেলে কোথায় গিয়ে মানে কোনো একটা জায়গা এমনও আসবে যেখানে গিয়ে এই যোগ বিয়োগের ফলে কি দাঁড়াবে যে ঠিক 24 ঘন্টা তফাৎ হয়ে যাবে। দেখা যাবে যে ঠিক কোনো একটা জায়গায় 24 ঘন্টা মানে আজকের যে তারিখটা ঠিক কমিয়ে কমিয়ে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে গেলে দেখা যাবে ঠিক আগের দিনের তারিখে পৌঁছেছে, কিন্তু সময়টা একই। তাহলে এই বিষয়টাকে পরিষ্কার করে ঠিকঠাক করার জন্য যাতে নির্ভুলভাবে সেটাকে বিষয়টা বোঝা যায়, সেজন্যই এর পরবর্তীতে আমরা দেখব যে আরেকটি নির্দিষ্ট রেখাকে কল্পনা করে এই বিষয়টাকে সলভ করার চেষ্টা করা হয়েছে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীর যে কোনো একটি নির্দিষ্ট সময়ে অর্ধেকটা পৃথিবীর মানে অন্য সময় রয়েছে, পুরোটাই হচ্ছে সেখানে দিন হচ্ছে এবং বাকি অর্ধেকটায় রাত হচ্ছে। এই বিষয়টা যদি আমরা মানচিত্রে দেখি তাহলে দেখতে পাবো যে 24টা টাইম জোনের কথা বলছিলাম, এই টাইম জোনগুলো কিন্তু আবার সব জায়গায় স্ট্রেট লাইন নয়, এগুলো প্রতিটা যে দেশ তাদের নিজেদের সুবিধা মতো যে কোনো প্রশাসনিক অঞ্চল কোনো একটি টাইম জোনের এপারে ওপারে না যায়, তার জন্য তারা কিন্তু এই যে মাঝের রেখাগুলোকে তারা তাদের মতো করে বাঁকিয়ে নিয়েছে, বাঁকিয়ে কল্পনা করেছে আর কি। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সময় যে ঘড়িগুলো ওপরে যদি দেখো তাহলে কি হচ্ছে যে নিচের থেকে পশ্চিম দিকের সময় কমে যাচ্ছে এবং পূর্ব দিকে ক্রমশ সময় বেড়ে যাচ্ছে, এবং প্রতিটি টাইম জোনের জন্য 1 ঘন্টা করে সময় এগিয়ে বা পিছিয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো হতে থাকলে যে টাইম জোন সিলেক্ট করার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কোনো নির্দিষ্ট জায়গা, যেমন একটু আগে আমরা আমেরিকা যুক্তরাষ্ট্রের মানচিত্র দেখলাম এবং এখন দেখছি রাশিয়ার মানচিত্র, যে দেশগুলো পৃথিবীতে পূর্ব এবং পশ্চিমের বিস্তার অনেকটা বেশি, সেক্ষেত্রে কি হয় যে তার একেবারে পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সময়ের এতটাই তফাৎ হয় যে কখনো কখনো সেটা 11 ঘন্টা, কখনো কখনো 5-6 ঘন্টাও তফাৎ হয়ে যায়। যেমন আমেরিকার ক্ষেত্রে দেখা গেল, অর্থাৎ ইউএস এর ক্ষেত্রে দেখা গেল যে 6টার বেশি টাইম জোন রয়েছে,
এবং এক্ষেত্রে রাশিয়ার ক্ষেত্রে যেটা যে মানচিত্রটা আমরা দেখছি সেক্ষেত্রে প্রায় 11টার মতো টাইম জোন সিলেক্ট করা হয়েছে, যাতে করে এই সময় নিয়ে বেশি রকম তফাৎ না হয়। সেজন্য এক একটা অঞ্চল এক একটা টাইম জোনকে ফলো করছে এবং সেইভাবে সময় নির্ধারিত হচ্ছে। এভাবে আমরা দেখতে পাই যে যখন কানাডায় কোনো একটা জায়গায়, কানাডার ভ্যাঙ্কুভারে যখন 19 নভেম্বর, সে সময় পূর্ব দিকে, একেবারে পূর্ব দিকে সময় এগোতে এগোতে ধরো নিউজিল্যান্ডের কোনো শহরে, তখন কিন্তু সেই শহরটি 20 তারিখ চলছে বা 20 তারিখে পৌঁছে গেছে। তো এইভাবে যদি সময় এগিয়ে পিছিয়ে যায় তাহলে কোথায় গিয়ে সেটা অ্যাডজাস্টেড হবে। ক্রমশ পৃথিবীর মানে পূর্ব দিকে যেতে গেলে সময়টা বাড়তে থাকবে এবং পশ্চিম দিকে যেতে গেলে সময়টা কমতে থাকবে বা কমিয়ে নিতে হবে। তো এর তো কোথাও একটা শেষ থাকা উচিত যেখানে গিয়ে সময়টা অ্যাডজাস্ট হবে, কারণ পৃথিবীর তো 360 ডিগ্রি এবং 24 ঘন্টায় একবার ঘুরছে, তার বেশি কম তো হবে না। তাহলে এটা কি করা হয়েছে, এখানে যে কোনো একটা দ্রাঘিমা রেখায় কিন্তু গিয়ে থামতে হবে, যেখানে এই ব্যাপারটা অ্যাডজাস্ট করতে হবে। যে সম্পূর্ণ এইভাবে হিসাব চলতে থাকলে দেখা যাবে যে যে কোনো অক্ষরেখায় যদি আমি পূর্ব দিক থেকে আসি এবং পশ্চিম দিক থেকে আসি, যে কোনো দ্রাঘিমা রেখায় যদি পূর্ব দিক থেকে আসি বা পশ্চিম দিক থেকে আসি, তাহলে কিন্তু দেখা যাবে যে সময়ের প্রায় 24 ঘন্টা তফাৎ হয়ে গেছে। তো এই বিষয়টাকে সলভ করার জন্য কি করা হয়েছে, পৃথিবীর এই 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে মোটামুটি অনুসরণ করে একটি আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হয়েছে। এই তারিখ রেখার ব্যাপারটা কি, যে কেন এই 180কেই ভাবা হলো, কেন অন্য কোনো দ্রাঘিমা নয়? কারণ এক হচ্ছে 180 দ্রাঘিমা রেখাটা প্রায় জলভাগের উপর দিয়ে গেছে, ফলে এক্ষেত্রে এই দ্রাঘিমা রেখা থেকে যদি তীরের পরিবর্তন ধরে নেওয়া হয়, তাহলে কোনো দেশের কোনো অংশের দুটো অংশে দুরকম সময় বা দুরকম দিন চলবে, তারিখ চলবে, সেটা সমস্যা হবে না। এই জন্য, এবং যেহেতু এটি ঠিক মূলমধ্যরেখার, অর্থাৎ যেখান থেকে আমরা সময় গণনা একরকম শুরু করছি ধরে নেওয়া হয়, সেটার ঠিক বিপরীতে রয়েছে, অর্থাৎ কোনো একটা দিন শুরু হয়ে এখানে এসে সম্পূর্ণ পৃথিবীকে অর্ধেক পরিক্রমণ করে এবং ওদিক থেকে অর্ধেক পরিক্রমণ করে এখানে এসে অ্যাডজাস্টেড হবে, এখানে এসে পরিবর্তন হবে। তো এই বিষয়টা একদিকে এই 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে তোমরা এখানে দেখে বুঝতে পারছো যে এটা কিন্তু পুরো ওই দ্রাঘিমা রেখাটাকেই অনুসরণ করেনি। আন্তর্জাতিক তারিখ রেখাটা কোথাও কোথাও সোজা, কোথাও বাঁকা, কোথাও ডান দিকে, কোথাও বাঁ দিকে বাঁকিয়ে নেওয়া হয়েছে। এটা কেন হয়েছে, এখানে একটা মজার বিষয় রয়েছে যে এই আন্তর্জাতিক তারিখ রেখার, আচ্ছা একটা বিষয় এখানে বলে নিই যে যেটা নিয়ে একটু কনফিউশন হয়, সেটা হচ্ছে যে আমরা ভৌগোলিক যে দিক, মূলমধ্যরেখা তার পূর্ব দিকটাকে আমরা মানে ডান দিকের দিকটাকে আমরা পূর্ব গোলার্ধ বলি। তো এই পূর্ব গোলার্ধটা এখান থেকে এসে এই হচ্ছে পূর্ব গোলার্ধ। আবার এই মূলমধ্যরেখার থেকে যদি আমরা পশ্চিম দিকে যাই, তাহলে এই হচ্ছে পশ্চিম গোলার্ধ। তাহলে এক্ষেত্রে এই রকম জায়গায় যখন রাখা হচ্ছে, অর্থাৎ আন্তর্জাতিক তারিখ রেখাকে তুমি যখন সামনে থেকে দেখছো, তখন কি হবে যে তোমার আসলে যেটা হয়, তোমার ডান দিকে থাকবে পশ্চিম গোলার্ধ এবং বাঁ দিকে থাকবে পূর্ব গোলার্ধ। এবার আমরা দেখে নিই যে এক্ষেত্রে বিষয়টা কি হয়। সেজন্যই দেখা যাবে যে তুমি পশ্চিম থেকে পূর্ব দিকে এলে সময়টা বাড়বে এবং পূর্ব দিক থেকে পশ্চিম দিকে গেলে সময়টা কমিয়ে নিতে হবে। অর্থাৎ সময় বলতে ঠিক সময় নয়, সময়টা একই থাকবে, তোমাকে একদিন বাড়িয়ে এবং কমিয়ে এই সমস্যাটার সমাধান করতে হবে। এবং এই তারিখ রেখাটার যে কতগুলো মজার বিষয় সেটা দেখো, যে প্রথম যে এইখানে যে বাঁকানোটা হয়েছে তারিখ রেখাকে, তার দুদিকে দুটো দ্বীপপুঞ্জ রয়েছে, একটি হলো বিগ ডায়ামিড, একটি হলো স্মল ডায়ামিড। এই দুটো দ্বীপপুঞ্জ কিন্তু খুবই কাছাকাছি, কয়েক কিলোমিটারের মধ্যে, কিন্তু এই আন্তর্জাতিক তারিখ রেখার দুপাশে অবস্থিত হওয়ায় দুটি দ্বীপপুঞ্জর মধ্যে সময়ের তফাৎ প্রায় 21 ঘন্টার কাছাকাছি। তারপরে দেখো আবার পরবর্তীতে এই রেখাটিকে আর কোথায়, এই জায়গাটা হচ্ছে খুব ইন্টারেস্টিং। এই জায়গাটায় প্রায় 30 ডিগ্রি পূর্ব দিকে বাঁকানো হয়েছে, মানে এভাবে ধরে নেওয়া হয়েছে। কারণ কি না, এই তারিখ রেখার পূর্বে এবং পশ্চিমে যে দেশগুলো, যে দ্বীপপুঞ্জগুলো বা দেশ পড়ছে, তাদের কিন্তু ঐক্যমতের উপর নির্ভর করে এটিকে ঠিক করা হয়েছে।
অর্থাৎ এখানে দেখা যাবে যে কিরিবাতি দ্বীপপুঞ্জ এবং হাওয়াই দ্বীপপুঞ্জ দুটো প্রায় একই দ্রাঘিমা রেখায় অবস্থিত হলেও তারা কিন্তু দুটো আলাদা টাইম জোনে থাকছে। অর্থাৎ কিরিবাতি থাকছে এই টাইম জোনে এবং হাওয়াই থাকছে সম্পূর্ণ অন্যটা, অর্থাৎ দুটো একই জায়গায় অবস্থিত অংশতেও কিন্তু 24 ঘন্টা তফাৎ থাকবে। এবং এই জায়গাটাতে কি হবে যে যদি কোনো প্লেন একবার এই জায়গাটাকে ক্রস করে তাহলে খুব মজার ঘটনা ঘটবে, যে কিছু কয়েক ঘন্টার মধ্যে 3 বার চেঞ্জ হবে। অর্থাৎ সে যদি 15 তারিখে এই জায়গায় থাকে, 16 তারিখে সে এখানে, আবার এখানে যেই আসবে তার আবার 15 তারিখ হয়ে যাবে। তো এরকম এই রেখার কল্পনার সাথে সাথে এবং সবার ঐক্যমত্যের সাথে সাথে যেভাবে এঁকে বেঁকে ঠিক করা হলো তার ফলে কিন্তু অনেক জায়গায় অনেক রকম মজার ঘটনা ঘটে রয়েছে। যেমন স্যামোয়া দ্বীপপুঞ্জ, সেখানেও কি হয়েছে যে একটি দ্বীপপুঞ্জের একটি অংশ এই গোলার্ধে এবং অপর অংশ একটি পূর্ব গোলার্ধে একটি পশ্চিম গোলার্ধে। অর্থাৎ এমন হয় যে তুমি যদি তোমার জন্মদিন এই দ্বীপপুঞ্জের মানে এই অংশে পালন করে আরেকবার ফেরত গিয়ে আবার তুমি পশ্চিম দিকে গেলে তাহলে কিন্তু সেই সময়টাকে আরেকবার পালন করতে পারবে সেই জন্মদিনটা। আচ্ছা, এই সমস্ত কিছুর আলোচনার পর যেটা আসে তোমরা বুঝেইছো যে দ্রাঘিমার সঙ্গে সময়ের যে একটা অঙ্গাঙ্গী সম্পর্ক রয়েছে। তো সেই অনুযায়ী কি হয় যে কিছু নিশ্চয়ই গাণিতিক অঙ্কের প্রশ্ন আসে, এবং এই ক্ষেত্রে কত রকমের হতে পারে যে এতক্ষণ যে আলোচনার মধ্যে যা যা বিষয় বলা হলো, যেমন প্রতিপাদ্য স্থান, যেমন আন্তর্জাতিক তারিখ রেখা, এই দু ক্ষেত্রেই যে সময় এবং তারিখ পাল্টে যায়, ফলে অঙ্ক কিন্তু 3 রকম ভাবে আসতে পারে। অর্থাৎ তারিখ রেখা সংক্রান্ত অঙ্ক, কখনো প্রতিপাদ্য স্থানের সময়টা কি হবে সেটা, এবং নর্মালি কোনো দুটো জায়গার সময় দেওয়া থাকলে একটি দ্রাঘিমা দেওয়া থাকলে অপর জায়গাটির দ্রাঘিমা কত হবে, অথবা উল্টোটা যে দুটো জায়গায় দ্রাঘিমা দেওয়া রয়েছে একটি সময় দেওয়া রয়েছে অপরটির সময় কত হবে। এক্ষেত্রে আমরা এই যে অঙ্কটিকে একটি উদাহরণ হিসেবে আমরা দেখছি যে এক্ষেত্রে কি বলা হচ্ছে যে চেন্নাইয়ে যখন সকাল 6টা 32 মিনিট, নিউ ইয়র্কের সময় তখন পূর্বরাত্রি 8টা 15 মিনিট। চেন্নাইয়ের দ্রাঘিমা যদি এত হয় তাহলে নিউ ইয়র্কের দ্রাঘিমা কত হবে। তারপরে দেখব যে এই দুটো সময়ের পার্থক্যের জন্য কি হবে, যে জায়গাটি যদি পূর্ব দিকে অবস্থিত হয় তাহলে একরকম, এবং যদি পশ্চিম দিকে অবস্থিত হয় তাহলে আরেক রকম সিদ্ধান্ত নিতে হবে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে নিউ ইয়র্কের সময় বলছে পূর্বরাত্রি, তাহলে পূর্বরাত্রি অর্থাৎ পিছিয়ে থাকা সময় যেখানে, সেই জায়গাটি অবশ্যই পশ্চিমে অবস্থিত হবে। তার জন্যই এই দ্রাঘিমার পার্থক্য যা এলো সেখান থেকে আমরা চেন্নাইয়ের দ্রাঘিমাটাকে বিয়োগ করলেই আমরা নিউ ইয়র্কের দ্রাঘিমা পেয়ে যাব। এই ধরনের অঙ্ক করতে গেলে প্রথমেই এরকম একটা গ্রাফিক্যালি জায়গাকে এঁকে নেবে, এবং যেগুলো দেওয়া রয়েছে আর কোনটা দেওয়া নেই সেটাকে যদি ভালো করে বুঝে নেওয়া যায় তাহলে কিন্তু এভাবে সহজেই অঙ্কগুলো করে ফেলা যাবে। তো এই যে পুরো আলোচনাটা হলো তাতে অনেকগুলো বিষয় ধরার চেষ্টা করা হলো সহজভাবে। এবার এরা ধরনের অনেক অঙ্ক তোমরা যদি আরো সময় দিয়ে ধৈর্য ধরে অভ্যেস করো, প্র্যাকটিস করো, তাহলে নিশ্চয়ই তোমাদের কোনো জটিল মনে হবে না। তাহলে আজকের মতো আলোচনাটা এই পর্যন্তই থাকছে। নমস্কার।